গুড ইভিনিং সকলকে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ক্লাসে। আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আই হোপ আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে, আপনারা আমাকে প্রপার শুনতে পাচ্ছেন এবং স্ক্রিন আপনারা প্রপার দেখতে পাচ্ছেন। চলুন প্রত্যেকে একটু জানান যে আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে হ্যাঁ কি না। হ্যাঁ, প্রত্যেককে গুড ইভিনিং। প্রত্যেকে একটু জানান যে আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে কিনা। চলুন, প্রত্যেকে জানিয়েছেন যে অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে স্যার। তাহলে চলুন আর বেশি দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করব। আজকে আমরা ভারতের উপরাষ্ট্রপতি নিয়ে আলোচনা করব। একটা ছোট্ট টপিক, আজকের ক্লাসটা বেশি লেন্দি হচ্ছে না বা হবে না, কেননা আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে হচ্ছে ঈদ। স্বাভাবিকভাবেই আজকে ক্লাস অফ থাকারই কথা, কিন্তু ক্লাস অফ রাখলে সিলেবাসটাও তো শেষ করতে হবে আর কি, খুব তাড়াতাড়ি শেষ করতে হবে, তারপরেই তো আমরা এমসিকিউর দিকে যেতে পারবো। তো তার জন্যই ক্লাস না নিলেই নয়, তো সেই জন্যই ক্লাস নেওয়া আর কি। তো ক্লাসটা বেশি লেন্দি হচ্ছে না, 40 থেকে 50 মিনিটের ক্লাস আজকে হচ্ছে। আমরা আজকে শুধুমাত্র ভারতের যে উপরাষ্ট্রপতি রয়েছে এই উপরাষ্ট্রপতি নিয়ে আলোচনা করব, কেমন? লাস্ট ক্লাসটা একটু সংক্ষেপে বলবেন। আচ্ছা, লাস্ট ক্লাসে তো আমরা অনেকটা লেন্দি ক্লাস করেছিলাম পলিটির, তো সেখানে আপনাদেরকে তো সেই ক্লাসটা প্রপার করার জন্য বা প্রপার বোঝার জন্য সেই ক্লাসটার রেকর্ডিংটা দেখতে হবে। চলুন তারপরেও আমি একটু আলোচনা আপনাদের করে দিচ্ছি যে এর আগে আমাদের ঠিক কোন জায়গাটা নিয়ে আলোচনা হয়েছিল, কেমন? তারপর আমরা আমাদের ভারতের যে উপরাষ্ট্রপতি রয়েছে সেই উপরাষ্ট্রপতিতে যাব। চলুন তাহলে আর বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাস আজকে শুরু করছি, কেমন? চলুন তাহলে আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি। আজকের ক্লাসে আমরা কি আলোচনা করব? ভারতের উপরাষ্ট্রপতি। তো ভারতের উপরাষ্ট্রপতি যে আমরা আজকে আলোচনা করব তার প্রিভিয়াসে আমরা ঠিক কোন কোন জায়গাগুলো আলোচনা করেছিলাম চলুন একটু আমরা গিয়ে দেখে নিই, মানে একটু রিক্যাপ আমরা করি। তো আপনারা জানেন যে আমরা পার্ট 5 শুরু করেছিলাম। কি শুরু করেছিলাম? পার্ট 5 আমরা শুরু করেছিলাম, তাই তো? সেই পার্ট 5 আমাদের কত থেকে কত নম্বর ধারার মধ্যে ছিল? আপনারা জানেন যে 52 থেকে 151 নম্বর ধারার মধ্যে ছিল হচ্ছে পার্ট 5। প্রত্যেকেই জানেন, এর আগের দিন আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি যে পার্ট 5 শুরু হচ্ছে 52 থেকে, শেষ কোথায় গিয়ে হবে? শেষ হবে হচ্ছে 151তে গিয়ে শেষ হবে। একদম অনির্বাণ স্যার বলছেন 52 থেকে 151। তাহলে আমরা শুরু করেছি কোথায়? শুরু করেছি 52তে, আর আমাদের শেষ হবে কোথায়? শেষ হবে হচ্ছে 151তে। ক্লিয়ার? এই যে পার্ট যে 5 রয়েছে, এই পার্ট 5-এ আমরা টোটাল 5টা জিনিস দেখতে পাবো। তো তার মধ্যে প্রথম যে জিনিসটা ছিল সেটাকে আমরা বলছি ইউনিয়ন এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ ছিল, ইউনিয়ন এক্সিকিউটিভ ছিল, যা ছিল হচ্ছে আমাদের ভারতীয় সংবিধানের এই 52 থেকে কত? 52 থেকে 78 নম্বর ধারার মধ্যে। 52 থেকে 78 নম্বর ধারার মধ্যে ছিল ইউনিয়ন এক্সিকিউটিভ। আচ্ছা, আমার কথা কি প্রপার শোনা যাচ্ছে প্রত্যেকের? এবং আপনারাও কি কথা বলতে পারছেন একটু জানাবেন তো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, মাইক অন করা যাচ্ছে তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাহ, এটাই কনফার্ম হওয়ার কথা ছিল। চলুন তাহলে আমরা প্রথমে দেখেছিলাম এক্সিকিউটিভ, যা ছিল হচ্ছে আমাদের কত থেকে 52 থেকে 78 মধ্যে ছিল হচ্ছে এক্সিকিউটিভ। তারপর আমরা কি দেখেছিলাম? আমাদের যে পার্লিয়ামেন্ট রয়েছে, পার্লিয়ামেন্ট, সেই পার্লিয়ামেন্ট বলুন কত থেকে কত নম্বর ধারার মধ্যে ছিল?
পার্লামেন্ট, 79 থেকে 100, 79 থেকে 122। তারপরে 79 থেকে 122-এর মধ্যে আমরা দেখব হচ্ছে আমাদের পার্লামেন্ট ছিল। তারপরে 3 নম্বরে যদি দেখি আমাদের রাষ্ট্রপতির যে অধ্যাদেশ জারি, আমাদের প্রেসিডেন্টের অধ্যাদেশ জারি, সেটা ছিল হচ্ছে 123 নম্বর ধারাতে। তারপরে যদি 4 নম্বরে যদি দেখি আমাদের সুপ্রিম কোর্ট ছিল। সুপ্রিম কোর্ট কত থেকে কত নম্বর ধারা ছিল? 124 থেকে 147 ছিল, তাই তো। আর তারপরে পার্ট 5-এ হ্যাঁ বাকি যে আর্টিকেলগুলো সেগুলোকে রাখা হয়েছিল। তো এই ছিল টোটাল ভাগ। আমরা শুরু করেছিলাম এক্সিকিউটিভটা। এক্সিকিউটিভের মধ্যে কি কি ছিল? এক্সিকিউটিভের মধ্যে ছিল আপনাদের হচ্ছে প্রেসিডেন্ট ছিল, ভাইস প্রেসিডেন্ট ছিল, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এছাড়া ছিল হচ্ছে আপনাদের প্রধানমন্ত্রী, পিএম ছিল, এবং আমাদের যে মন্ত্রী পরিষদ রয়েছে সেই মন্ত্রী পরিষদ ছিল, আর ছিল হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এগুলো হচ্ছে আমাদের এক্সিকিউটিভের মধ্যে পড়ছে। আমরা পার্লামেন্ট এখনও শুরু করিনি। তো আমরা প্রেসিডেন্টটা নিয়ে এর আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম। প্রেসিডেন্ট ছিল হচ্ছে আমাদের কত 52 থেকে 62 নম্বর ধারার মধ্যে ছিল আমাদের প্রেসিডেন্ট। 52 থেকে 62 নম্বর ধারার মধ্যে ছিল প্রেসিডেন্ট, যা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো ক্লাসটা অবশ্যই সেই জায়গাটা একটু রেকর্ডেড আপনাকে দেখতে হবে যে কোন কোন ধারায় কোন কোন জিনিসগুলো ছিল। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এই ভাইস প্রেসিডেন্ট। এই ভাইস প্রেসিডেন্ট রয়েছে আমাদের, তাহলে তারপরের আর্টিকেল মানে 63 থেকে 71, 63 থেকে 71 নম্বর ধারার মধ্যে রয়েছে আমাদের ভাইস প্রেসিডেন্ট মানে উপরাষ্ট্রপতি। এই উপরাষ্ট্রপতি নিয়ে আজকে আমাদের মূল আলোচনা। মানে বেশ কিছু ফ্যাক্টস এখানে রয়েছে, জাস্ট ওই কটা আলোচনা করলেই আপনাদের উপরাষ্ট্রপতি ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। আজকে আমরা উপরাষ্ট্রপতিটা আলোচনা করব। রাষ্ট্রপতি আমরা শেষ করেছিলাম, রাষ্ট্রপতি থেকে যে প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ারে সেগুলো আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা উপরাষ্ট্রপতি শুরু করি। বর্তমান উপরাষ্ট্রপতি যদি দেখি, বর্তমান উপরাষ্ট্রপতি রয়েছে আমাদের এই জগদীপ ধনকর, যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও মানে ওয়েস্ট বেঙ্গলের কি একটা ছিলেন, জানা আছে কি ছিলেন জগদীপ ধনকর? রাজ্যপাল, গভর্নর ছিলেন। আমাদের এই জগদীপ ধনকর রাজ্যপাল ছিলেন। কেমন মানে এর আগে বর্তমান রাজ্যপাল কে রয়েছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্তমান রাজ্যপাল? সিভি আনন্দ বোস হচ্ছে বর্তমান রাজ্যপাল। আর তার আগে ছিল হচ্ছে এই ব্যক্তি জগদীপ ধনকর। ইনি এখন আমাদের বর্তমান ভাইস প্রেসিডেন্ট, উপরাষ্ট্রপতি। কততম তিনি? তিনি হচ্ছেন 14তম ভাইস প্রেসিডেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা কত থেকে কত নম্বর ধারার মধ্যে দেখলাম যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে? আমরা দেখলাম যে আমাদের 63 থেকে কত? 63 থেকে 71 নম্বর ধারার মধ্যে রয়েছে ভাইস প্রেসিডেন্ট। 63 থেকে 71 নম্বর ধারার মধ্যে দেখব ভাইস প্রেসিডেন্ট। তাহলে চলুন একটা একটা করে আমরা দেখি। চলুন সবার প্রথমে আমরা ধারাগুলো লিখে নিই। দেখুন এখানে ফর্দ আকারে লেখাই রয়েছে 63 নম্বর ধারা। এখানে বোঝানোর সেরকম কিচ্ছু নেই, কেননা রাষ্ট্রপতির ক্লাস যারা করেছেন উপরাষ্ট্রপতির ক্লাসে বিন্দুমাত্র সমস্যা আপনাদের হবে না। ওই একই জিনিস ঘুরিয়ে ফিরিয়ে ওই এক ঘাটেই আসবে আর কি। মানে ওইখানে একটা কথা থাকে না যে টোপর পরিয়ে মিষ্টি খাওয়ানো আর মিষ্টি খাইয়ে টোপর পরানো, ওই দুটো জিনিসই একই। তো এরা হচ্ছে সেই ভাইয়ের মতো ব্যাপার, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি, ও কোনো সমস্যা নেই, সব হয়ে যাবে। তো আমরা দেখুন, আমরা যখন রাষ্ট্রপতির বেলায় পড়েছিলাম যে 52 নম্বর আর্টিকেল, সেখানে কি পড়েছিলাম যে একজন রাষ্ট্রপতি থাকবে ভারতে, এটা পড়েছিলাম, তাই তো। 52 নম্বর আর্টিকেলে পড়েছিলাম যে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে, মানে রাষ্ট্রপতির পদের কথা সেখানে বলা হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, বাইকের চাবি। ওই ঘরে দেখুন। তো 52 নম্বর ধারায় আমরা কি পড়েছিলাম? 52 নম্বর ধারায় পড়েছিলাম যে রাষ্ট্রপতি একজন থাকবেন ভারতবর্ষে। তো এখানেও 63 নম্বর ধারায় বলছে যে উপরাষ্ট্রপতিও থাকবে একজন। ক্লিয়ার হয়ে গেল, তাই না? তাহলে 63 নম্বর ধারায় কি বলছে? 63 নম্বর ধারায় বলছে যে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে, মানে উপরাষ্ট্রপতির যে পদ সেই পদটা নিয়ে এখানে কথা বলা হয়েছে। ক্লিয়ার? 63 নম্বর ধারা গেল। পরে রয়েছে 64 নম্বর ধারা। 64 নম্বর ধারায় কি বলছে? যে রাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্য পরিষদের বা রাজ্য
রাজ্যসভার, পরিষদের বা সভার একই জিনিস, রাজ্যসভার চেয়ারম্যান হবেন। মানে আমাদের রাজ্যপাল হচ্ছে, রাজ্যপাল বলছি, আমাদের উপরাষ্ট্রপতি হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। এক্স অফিসিও মানে উপরাষ্ট্রপতি হচ্ছে এক্স অফিসিও অফ রাজ্যসভা। এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, মানে আমাদের যে রাজ্যসভা রয়েছে, আপনারা জানেন যে আমাদের যে পার্লামেন্ট বা আমাদের যে সংসদ রয়েছে, সেই সংসদের দুটো কক্ষ রয়েছে, একটা বড় কক্ষ, একটা ছোট কক্ষ। সেই বড় কক্ষটার নাম কি? রাজ্যসভা। এই রাজ্যসভার যে সভাপতি বা রাজ্যসভার যে চেয়ারম্যান, এই রাজ্যসভার চেয়ারম্যানকে এই উপরাষ্ট্রপতি। মানে উপরাষ্ট্রপতি যে হবেন সে স্বাভাবিকভাবেই, মানে একদম ক্লিয়ারলি এখানে বলা হয়েছে যে উপরাষ্ট্রপতি হবে সে স্বাভাবিকভাবেই রাজ্যসভার আমাদের যে রাজ্যসভা রয়েছে এই রাজ্যসভার চেয়ারম্যান হবেন। এটা আমাদের কত নম্বর ধারায় বলছে? 64 নম্বর ধারায়, যে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্য পরিষদের বা রাজ্যসভার চেয়ারম্যান হবেন, এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা। ক্লিয়ার? তাহলে ভাইস প্রেসিডেন্ট হচ্ছে এক্স অফিসিও চেয়ারম্যান অফ রাজ্যসভা, এটা বলছে 64 নম্বর আর্টিকেলে। তাহলে 63তে কি বললো? যে উপরাষ্ট্রপতি একজন থাকবে। আর 64 নম্বর আর্টিকেলে কি বলছে? যে উপরাষ্ট্রপতি যে হবে সে স্বাভাবিকভাবেই, মানে একদম কন্টিনিউয়াসলি হবেও, যে উপরাষ্ট্রপতি হবে সেই আমাদের যে রাজ্যসভাটা আছে সেই রাজ্যসভার চেয়ারম্যান হবে। এটা কে কত নম্বর ধারায় বলছে? 64 নম্বর ধারায় বলছে। দুটো ধারা ক্লিয়ার? চলুন পরের ধারায় আমরা যাব। 65 নম্বর ধারায় কি বলছে? যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। স্বাভাবিকভাবেই নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এটা তো এর আগের দিনে আমরা বলেছি, তাই না? যে যদি রাষ্ট্রপতি যদি মারা যায় বা রাষ্ট্রপতিকে যদি পদত্যাগ করানো হয় বা রাষ্ট্রপতিকে যদি পদত্যাগ করানো হয় বা তাকে যদি অপসারণ করানো হয়, একই জিনিস দুটোই। তো সেই সময়ে রাষ্ট্রপতির তো একটা জায়গা থাকবে আর কি সেই সময়। তো সেখানে কে বসবেন? তো সেখানে বসবেন হচ্ছে আমাদের এই উপরাষ্ট্রপতি বসবেন। যে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত উপরাষ্ট্রপতি হিসেবে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। এই হচ্ছে তিনটে জায়গা। বলুন তিনটে আর্টিকেল বোঝা গেল কিনা? তাহলে আমরা 63 নম্বর আর্টিকেলে পড়লাম যে উপরাষ্ট্রপতি থাকবেন। 64 নম্বরে পড়লাম যে আমাদের যে রাজ্যসভাটা আছে তার চেয়ারম্যান কে হবে? উপরাষ্ট্রপতি হবে। আর 65তে কি পড়লাম? যে রাষ্ট্রপতি যদি মারা যায় বা রাষ্ট্রপতিকে যদি পদত্যাগ করানো হয় বা রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করে, যে রাষ্ট্রপতি বলছে যে আমি আর পারলাম না এই দায়িত্ব সামলাতে, এবার তোমরা বুঝে নাও, ও পদত্যাগ করে দিল। এবার ওই যে পদটা খালি থেকে গেল আর কি, সেই খালি পদে উপরাষ্ট্রপতি এসে বলবে তাহলে এবার পাটটা আমাকে দাও। এটা 64 নম্বর ধারায় 65 নম্বর ধারায় বলা হচ্ছে। চলুন তিনটা আর্টিকেল ক্লিয়ার। রাষ্ট্রপতি বুঝে থাকলে উপরাষ্ট্রপতিতে সেরকম কিছু নেই, অত একই জিনিস, এদের যোগ্যতা, সিলেকশন প্রসেস সব একই জিনিস। হ্যাঁ, কতদিনের জন্য বুঝতে পারবেন? 6 মাসের জন্য। মানে 6 মাসের মধ্যে নতুন আবার রাষ্ট্রপতি তৈরি করতে হবে, মানে নতুন রাষ্ট্রপতি মনোনয়ন করতে হবে, মানে প্রক্রিয়াটা তখনই শুরু হয়ে যায়। মানে রাষ্ট্রপতি মনে করুন হয়ে গেল, মনে করুন প্রেসিডেন্ট রয়েছে। এবার এই যে প্রেসিডেন্ট হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম নাগরিক, সেহেতু এনার যে পদটা, এই পদটাও আমাদের ভারতের একটা সম্মানের, তাই তো? তো এই প্রেসিডেন্ট যিনি রয়েছেন, এই প্রেসিডেন্টের যদি মৃত্যু হয় বা এই প্রেসিডেন্টকে যদি অপসারণ করা হয়, অপসারণ যদি করা হয় বা ইনি যদি স্বেচ্ছায় যদি অপসারণ করে, তাহলে এনার পদটা তো খালি হয়ে গেল, তাই তো? এনার পদ খালি হয়ে গেল। তো তখন
এই পদটায় কে বসবে? আমাদের যে ভাইস প্রেসিডেন্ট রয়েছে সেই ভাইস প্রেসিডেন্ট বসবে। আর ভাইস প্রেসিডেন্ট বসার সঙ্গে সঙ্গেই এই রাষ্ট্রপতি নির্বাচনের নতুন প্রক্রিয়া সেটা শুরু হয়ে যাবে। এবার অনেকে আবার প্রশ্ন করেন যে ভাইস প্রেসিডেন্টও যদি মারা যায় আর কি, সেই সময় রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি দুজনেই যদি একসঙ্গে মারা যায় তখন ঘটনা কি ঘটবে? তখন আমাদের কে বসবে এখানে রাষ্ট্রপতি পদে, মানে এই একদম, তখন আমাদের এখানে বসবে হচ্ছে সিজিআই, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। আবার এখানে আপনাদের প্রশ্ন থাকে যদি এই ব্যক্তিও যদি মারা যায় তখন কি হবে? মানে সিজিআইও যদি মারা যায় তখন মানে এই পদকে খালি রাখা যাবে না, এই পদকে খালি রাখা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আমাদের সুপ্রিম কোর্টের তাহলে এই সিজিআইও যদি সেই সময় মারা যায় তাহলে আমাদের সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় যিনি রয়েছেন তাকে বসানো হবে, তাই তো? মানে এই পদে কাউকে না কাউকে বসাতেই হবে। তো সুপ্রিম কোর্টের সবচেয়ে বড় মানে বয়োজ্যেষ্ঠ যিনি, সবচেয়ে বয়সে বড় যে ব্যক্তি রয়েছে তাকে বসানো হবে। এবার ওই ব্যক্তিও যদি মারা যায় তাহলে আমি বসবো, তাই না? কোনো সমস্যা নেই। বা আমিও যদি সেই সময় না থাকি আপনাদের মধ্যে কাউকে বসানো হবে। হ্যাঁ, এবার কোন রাষ্ট্রপতির মৃত্যু হয়েছিল কার্যকালে, তার জন্য ওই ফর্দটা দিয়েছিলাম না, গ্রুপে দিয়েছিলাম না ফর্দ? হ্যাঁ, জাকির হোসেনের হয়েছিল। এর আগের দিন আমরা এমসিকিউতেও তো সম্ভবত সলভ করেছিলাম। চলুন ফর্দটা দিয়ে দেওয়া হবে, সেখান থেকে একটু জেনে নেবেন। তো এই হচ্ছে ব্যাপার, রাষ্ট্রপতির পদে কাউকে রাখতেই হবে। চলুন তাহলে 65 নম্বর ধারা আমরা পড়ে নিলাম। পরে রয়েছে 66 নম্বর ধারা। 66 নম্বর ধারায় কি বলছে? যে উপরাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের সদস্যদের সমন্বয়ে গঠিত একটি নির্বাচনী কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। আমরা রাষ্ট্রপতির সময় কি দেখেছিলাম যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হচ্ছিল, মানে সেই নির্বাচনে কারা অংশগ্রহণ করছিল? রাষ্ট্রপতি নির্বাচনের সময় দেখলাম কারা অংশগ্রহণ করছিল সেখানে? হ্যাঁ, এমপি এমএলএ সবাই তারা বসছিল আর কি, তাই তো? সেখানে এমপি বলতে আমরা রাজ্যসভা, লোকসভা আর আমাদের রাজ্য আইনসভার যে নিম্নকক্ষ রয়েছে বিধানসভা, সেই বিধানসভার যে এমএলএ যারা ছিল প্রত্যেকটা রাজ্যের সবাই অংশগ্রহণ করছিল রাষ্ট্রপতিতে। কিন্তু এখানে উপরাষ্ট্রপতিতে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ওই এমএলএরা থাকে না। উপরাষ্ট্রপতিতে শুধুমাত্র সংসদের উভয় কক্ষ, সংসদের উভয় কক্ষ মানে হচ্ছে এই রাজ্যসভা আর হচ্ছে লোকসভা। এই রাজ্যসভা আর লোকসভার সদস্যরা আমাদের উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। রাজ্যসভা আর লোকসভা কিভাবে হয়ে থাকে এর নির্বাচনটা? ওই একই নির্বাচন হয়ে থাকে যেটা রাষ্ট্রপতিতে হয়েছিল, যে একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে রাষ্ট্রপতিকে যেভাবে নির্বাচন করা হচ্ছিল উপরাষ্ট্রপতিকেও ঠিক ওইভাবেই নির্বাচন করা হয়ে থাকে। এখানে এই 66 নম্বর অনুচ্ছেদে আরও কয়েকটা কথা বলা হয়েছে যে উপরাষ্ট্রপতি হতে গেলে তার যোগ্যতা কী কী লাগবে। এমনি এমনি যাকে তাকে ধরে নিয়ে এসে দিয়ে দিলাম উপরাষ্ট্রপতি হও বলে ও তো হবে না, নিশ্চয়ই কোনো এর একটা ক্রাইটেরিয়া রয়েছে। তো অবশ্যই তাকে ভারতীয় নাগরিক হতে হবে। উপরাষ্ট্রপতি হতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে। হ্যাঁ হ্যাঁ একদম। আর বয়সটা কত হতে হবে? বয়সটা 35 ইয়ার ওল্ড হতে হবে। হ্যাঁ, 35 বছর বয়স হতে হবে। এই দুটো ক্রাইটেরিয়া যে সেই মানে অর্জন করে নেয়, কিন্তু পরের ক্রাইটেরিয়াটা অর্জন করতে একটু কষ্ট করতে হয়। তো ভারতীয় নাগরিক হতে হবে, 35 ইয়ার ওল্ড হতে হবে। আর এই রাজ্য যে আমাদের সভা রয়েছে এই রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে তার মধ্যে। রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। যোগ্যতা থাকতে হবে। আপনারা যদি দেখেন এই যে উপরাষ্ট্রপতি তো রাজ্যসভারই সদস্য হন, তাই না? উপরাষ্ট্রপতি রাজ্যসভারই সদস্য হন। তো এখানে এই কথাটাই বলছে যে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। আর আপনারা জানেন যাকে তাকে নিশ্চয়ই ওই রাজ্যসভার সদস্য করবে না, তাই না? তাকেই করবে যার অবদান রয়েছে আমাদের ভারতবর্ষটাকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে। তো ভারতীয় নাগরিক হতে হবে, 35 ইয়ার ওল্ড হতে হবে, রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে।
আর ওই আরবিআইকে এখানেও সেই 15,000 টাকা জমা দিতে হবে তাকে, মানে 15,000 টাকা তার পকেটে থাকতে হবে, তা না হলে হবে না। তাহলে আরবিআইকে ক টাকা জমা দিতে হবে, আমাদের যে রিজার্ভ ব্যাঙ্ক রয়েছে আরবিআইকে 15,000 টাকা জমা দিতে হবে। আর কোনো রকম কোনো লাভজনক পদে থাকা যাবে না, কোনো লাভজনক পদে থাকা যাবে না, দেউলিয়া হওয়া যাবে না, পাগল হওয়া যাবে না, এগুলো হয়তো আমরা রাষ্ট্রপতিতে পড়েছি, তাই না? আশা করি ক্লিয়ার প্রত্যেকের। এবার এখানে আরেকটা কথা বলেছিলাম, লাভজনক পদ মানে আমরা চাকরিটাকে বা বিজনেসটাকে বুঝে থাকি, লাভজনক পদ এরা লাভজনক পদে নেই, এরা হচ্ছে জনতার সেবক। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি এলিজিবিলিটিতে কোনো রকম পার্থক্য আছে কি? আচ্ছা, শুভঙ্কর রয় স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আগের দিন ক্লাস আপনি রাষ্ট্রপতির করেছিলেন? হ্যাঁ স্যার করেছিলাম। একদম সম্পূর্ণ করেছিলেন? হ্যাঁ স্যার সম্পূর্ণ করেছিলাম। সম্পূর্ণ করেছেন। আচ্ছা, রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্যতাতে কি কি ছিল, কিছু কি পয়েন্ট মনে পড়ছে? ভারতীয় নাগরিক হতে হবে, ন্যূনতম 35 বছর বয়স হতে হবে, তো সংসদ বা পার্লামেন্টের মেম্বার হতে হবে। সংসদ বা পার্লামেন্টের মেম্বার হতে হবে? হ্যাঁ। আরে আমি সবচেয়ে ভাইটাল যে জায়গাটা, রাষ্ট্রপতি পদের ওই রাষ্ট্রপতি পদে কেউ নির্বাচিত হতে চাইলে সবচেয়ে ভাইটাল পয়েন্ট কোনটা ছিল? ওই 100 জন এমপির সমর্থন লাগবে। হ্যাঁ হ্যাঁ, তা ওটাই তো বাদ দিয়ে দিয়েছেন, তাহলে পার্থক্য আবার জিজ্ঞাসা করছেন। এখানে ওই 100 জন এমপির সমর্থন লাগছে? লাগছে না তো। না না। তো আমি সেই জন্যই প্রথমে একটা আমি কথা বললাম না, ঠিক আছে? একই জিনিস, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি একই জিনিস। তো রাষ্ট্রপতির ক্লাস যারা করে এসেছেন প্রপার, উপরাষ্ট্রপতিতে বিন্দুমাত্র সমস্যা হবে না। তো পার্থক্য জিজ্ঞাসা করেছেন, অবভিয়াসলি পার্থক্য তো ওটাই যে রাষ্ট্রপতি হচ্ছে আমাদের দেশের সর্বাধিনায়ক এবং আমাদের ভারতবর্ষের প্রথম নাগরিক, তাই তো? তাহলে তার যখন নির্বাচন হবে তখন 100 জন এমপি তাকে সমর্থন করতে হবে। 100 জন এমপি সমর্থন করবে তবেই সে ভোটে দাঁড়াতে পারবে। এখানে উপরাষ্ট্রপতিতে সেরকম কোনো ব্যাপার থাকে না। উপরাষ্ট্রপতিতে এই হচ্ছে একটা যোগ্যতা, যেটা রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। আমাদের যে রাজ্যসভা রয়েছে সে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। তাহলে এই হচ্ছে ব্যাপার, তো কোনো ব্যাপারই নেই আর কি। কোনো লাভজনক পদে থাকা যাবে না, বাকি সব একই, কোনো সমস্যা নেই। আশা করি ক্লিয়ার। বলুন 66 নম্বর ধারা ক্লিয়ার হলো? তাহলে 63, 64, 65, 66 চারটে ধারা আমরা পড়লাম। বলুন চারটে ধারা ক্লিয়ার, হ্যাঁ কি না? প্রত্যেকে একটু জানান। প্রত্যেকে একটু জানান যতটুকু পর্যন্ত ক্লিয়ার, হ্যাঁ কি না? স্যার বলেছে না? চলুন পরবর্তী অনুচ্ছেদ হচ্ছে 67। 67-এ কী বলছে? যে উপরাষ্ট্রপতি 5 বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকবেন। রাষ্ট্রপতির সময় আমরা কি দেখেছিলাম, রাষ্ট্রপতি কত বছর থাকতেন? 5 বছর। আচ্ছা, এখানে উপরাষ্ট্রপতির কথা বলা হচ্ছে, তাহলে উপরাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 5 বছরই হবে। 5 বছরই হবে। 5 বছর। আচ্ছা, উপরাষ্ট্রপতি হচ্ছে 5 বছর। আর একটা কথা বলুন, রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত? 6 বছর স্যার। হ্যাঁ, 6 বছর। তো যাই হোক, আমি যখন পার্লামেন্ট বলবো তখন ওখানে সব হবে। তো অনুচ্ছেদ 67-তে এই উপরাষ্ট্রপতির কার্যকাল সম্পর্কে বলা হচ্ছে। কার্যকাল
উপরাষ্ট্রপতির কার্যকাল সম্পর্কে বলা হচ্ছে যে উপরাষ্ট্রপতি 5 বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকবেন। উপরাষ্ট্রপতি 5 বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকবেন, তার কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর গেল। পরে 68 নম্বর অনুচ্ছেদে কি বলছে যে উপরাষ্ট্রপতি পদের শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠানের, আচ্ছা এখানে কি লেখা রয়েছে, আচ্ছা উপরাষ্ট্রপতি পদের শূন্যপদ পূরণের জন্য আমাদের যে উপরাষ্ট্রপতি রয়েছে সেই উপরাষ্ট্রপতি পদের যে পদ রয়েছে সেই শূন্যপদ পূরণের জন্য একটা নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হবে। মানে আমরা রাষ্ট্রপতির সময় পড়েছিলাম না যে রাষ্ট্রপতি পদের যদি রাষ্ট্রপতি যে পদটা রয়েছে সেই রাষ্ট্রপতি পদে যদি কেউ না থাকে তাহলে সেখানে কি করা হচ্ছিল, সেখানে তৎক্ষণাৎ উপরাষ্ট্রপতিকে বা উপরাষ্ট্রপতি না থাকলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে দিয়ে সেই পদটাকে পূরণ করা হচ্ছিল। তো এখানেও সেই কথাটা বলা হচ্ছে যদি উপরাষ্ট্রপতিও যদি না থাকে তো তার জন্যও আমাদের যে সংসদ রয়েছে একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। সো ইম্পর্টেন্ট নয় এখানে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি না থাকলে সেটাকে সাথে সাথে নিয়োগ করা হয়, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে উপরাষ্ট্রপতির ক্ষেত্রে যে যে উপরাষ্ট্রপতি আগের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই মানে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এটা 68 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, মানে উপরাষ্ট্রপতি থাকাকালীন তার পূর্বেই তাকে ব্যবস্থা করতে হবে যে কে উপরাষ্ট্রপতি হবে। হ্যাঁ একদমই। চলুন নেক্সট আর্টিকেল হচ্ছে 69। এখানে বলছে যে উপরাষ্ট্রপতি কর্তৃক শপথ বা ঘোষণা, মানে উপরাষ্ট্রপতি যিনি হবেন উপরাষ্ট্রপতি হওয়ার জন্য তাকে ওই প্রথমে একটা শপথ বাক্য পাঠ করাতে হয়। তো সেই শপথ বাক্য পাঠ করানো হবে যে আমি ভারতের উপরাষ্ট্রপতি হলাম, ভারতের সমস্ত নিয়মকানুন মেনে আমি জনসাধারণের সেবা যত্ন আদর করব ইত্যাদি ইত্যাদি একটা ফর্দ থাকে সেটা। হ্যাঁ এখানে বলি, ঠিক আছে 69-এ এটা বলা হচ্ছে শপথ গ্রহণ। এখানে বলুন তাহলে শপথ গ্রহণটা কে করাবেন? একদম রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। চলুন আমরা 69 পর্যন্ত পড়লাম, পরে রয়েছে আমাদের 70 আর রয়েছে 71। চলুন এবার আমরা এমসিকিউ করতে করতে বাকি দুটো আর্টিকেলকে দেখি। তার আগে এখানে একটা হ্যাঁ স্যালারি কত রয়েছে এখন উপরাষ্ট্রপতির? একই আছে মনে হয়, 5 লাখ। জানা আছে কারোর স্যালারি কত এখন? হ্যাঁ 1 লাখ টাকা কম, হ্যাঁ 4 লাখ টাকা আছে। চলুন স্যালারি হচ্ছে 4 লাখ। চলুন এখানে আরও একটা ফর্দ রয়েছে, সেটা হচ্ছে আমাদের মানে এ যাবৎ যত উপরাষ্ট্রপতি ছিলেন তাদের লিস্ট এখানে দেওয়া হয়েছে। আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি হচ্ছে এই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং তিনি কতবার ছিলেন? তিনি 2 বার ছিলেন, মানে পরপর 2 বার ছিলেন। দেখুন 1952 থেকে 1952 থেকে 1962 মানে 10 বছর, তাহলে 10 বছর মানে কি, মানে দুটো টার্মে তিনি ছিলেন। দুটো টার্মে ছিলেন। পরে হচ্ছে আমাদের ডক্টর জাকির হোসেন রয়েছে, তারপর ভিভি গিরি, গোপাল স্বরূপ পাঠক, তারপর বিডি জাতি, এম হিদায়তুল্লাহ, আর ভেঙ্কটরমন, ডক্টর শঙ্কর দয়াল শর্মা, কে আর নারায়ণ, কৃষাণ কান্ত, ঠিক আছে, ভৈরব সিং শেখাওয়াত, মোহাম্মদ হামিম আনসারি, এম ভেঙ্কাইয়া নাইডু, আর বর্তমানে রয়েছে আমাদের জগদীপ ধনকর 2022 থেকে। এখান থেকে এই নামগুলোকে একটু মনে রাখবেন, কেননা প্রিভিয়াস ইয়ারে আমি প্রশ্ন যেটা দেখলাম সেটা হচ্ছে নিম্নলিখিত কোন ব্যক্তি উপরাষ্ট্রপতি ছিলেন না বা নিম্নলিখিত কোন ব্যক্তি উপরাষ্ট্রপতি ছিলেন, এভাবে প্রশ্ন দিয়ে সেখানে 4টে অপশান দিয়ে দিয়েছে তারা। তো তার জন্য এই লিস্টটাকে মাথায় আপনাদের রাখতে হবে যে কারা কারা ছিল। চলুন প্রথম এমসিকিউ আনসার আপনারা করুন যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতি হবেন? এসএসসি সিজিএল 13/8/2021 আফটারনুন শিফটে আসা প্রশ্ন। প্রত্যেকে আনসার করবেন। আপনারা জয়েন্ট রয়েছেন 28 মানে 28 জন। শুনুন প্রত্যেকে আনসার করুন।
তাহলে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতি হবেন বা থাকবেন? আর্টিকেল নাম্বার 63। আর্টিকেল নাম্বার 63-তে বলা হয়েছে ভারতের একজন উপরাষ্ট্রপতি থাকবেন। চলুন বাকি আর্টিকেলগুলো দেখি। আর্টিকেল 45-এ কি বলা হয়েছিল? আর্টিকেল 45-এ শিক্ষা শিক্ষার অধিকার, অবৈতনিক ও প্রাথমিক শিক্ষার অধিকার। আর্টিকেল 56-এ শিক্ষা ও পুষ্টির অধিকার। আর্টিকেল 56-এ রাষ্ট্রপতি কার্যকাল। চলুন 75 এখনো আসেনি। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি ড্যাশ বছরের জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন? ভারতের উপরাষ্ট্রপতি ড্যাশ বছরের একটি নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন? The Vice President of India is elected for a period of dash years. চলুন প্রত্যেকে আনসার করছেন অপশন নাম্বার বি 5 ইয়ার্স। নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে? তাহলে উপরাষ্ট্রপতি নির্বাচন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? বি আর্টিকেল 68 নম্বর। আর্টিকেল 68-তে দেখলাম ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের কথা বলা হয়েছে। এ করছেন তো অনেকে। 66। তাহলে আর্টিকেল নাম্বার কি করবেন? আর্টিকেল নাম্বার হচ্ছে 66 অর্থাৎ 66 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে ভারতের উপরাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে। নির্বাচন কিভাবে করা হয়? ওই একই প্রসেস যেটা রাষ্ট্রপতিকে যেভাবে করা হচ্ছিল, জাস্ট এখানে অংশগ্রহণ করে সংসদের দুটো কক্ষ, কিন্তু রাষ্ট্রপতিতে সংসদের দুটো কক্ষ এবং সঙ্গে আমাদের রাজ্য আইনসভার নিম্নকক্ষ যা হচ্ছে বিধান পরিষদ, ওরাও অংশগ্রহণ করত। নেক্সট প্রশ্ন ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান এসএসসি সিজিএল 19/7/2023 ইভিনিং শিফট? আনসার করবেন আনসার অপশন এ প্রেসিডেন্ট। নেক্সট প্রশ্ন সহসভাপতি মানে এখানে উপরাষ্ট্রপতির কথা বলা হচ্ছে। উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হতে ইচ্ছুক প্রার্থীকে জমা দিতে হবে 25,000, 20,000, 15,000 নাকি 30,000? আনসার করবেন অপশন নাম্বার সি 15,000। প্রত্যেকে আনসার করছেন আপনারা। আচ্ছা এখানে একটা কথা একটা বলে দিই আমি, এই যে আপনারা দেরিতে জয়েন করছেন অনেকেই, আবার কিছুক্ষণ থাকার পর লেফট নিয়ে নিচ্ছেন, ক্লাস ঠিকঠাক করেন না, কিন্তু অন্যান্য জায়গায় অনেক রকম কথাবার্তা চলে, ক্লাস হয় না ইত্যাদি ইত্যাদি। তো আজকে থেকে ওই যে দেখুন আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখতে সম্ভবত পাচ্ছেন না, সেটিংসে একটা সমস্যা ছিল আর কি, সেই সমস্যাটার সমাধান করা হয়েছে এবং নতুন একটা সেটিংস এখানে আপডেট করা হয়েছে। সেটা হলো আপনারা যারা ক্লাসে রয়েছেন, কতক্ষণ ক্লাসে আছেন, তাদের পুরো যে লিস্ট সেটা এরপর থেকে আপনারা দেখতে পাবেন।
কতক্ষণ ক্লাসে ছিলেন, রেসপন্স করছেন কি করছেন না, কমেন্টে উত্তর জানাচ্ছেন কি জানাচ্ছেন না, A to Z সমস্ত আজকে থেকে সব রেকর্ড হচ্ছে। আর গুগল মিটের লিঙ্কগুলো যেহেতু আপনাদের মানে প্রাইভেট করা থাকে না, ওপেনই করা থাকে, তো আপনারা যে কোনো ইমেল থেকেই জয়েন হয়ে যান। তো এরকমটা আর হবে না, আপনাদের প্রপার যে নাম সে নাম দেখেই আপনাদের জয়েন করানো হবে। দেখবেন আজকে থেকে যেটা হয়েছে আর কি, আপনারা কিন্তু আগে থেকেই জয়েন করতে পারছেন না, জয়েন করাচ্ছি তারপরে জয়েন হতে পারছেন। তো হাততালি দিচ্ছেন, এটা কি ভালো খবর ছিল? চলুন, 15,000 টাকা হয়ে যায় না এটা? নেক্সট প্রশ্ন কি বলছে এখানে, ভাইস প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। আচ্ছা, এটা একটু দেখে রাখবেন, এটা হচ্ছে ওই 60 দিনের মধ্যে, মানে 2 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে ভাইস প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর পরবর্তী ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করা হবে পরবর্তী 60 দিনের মধ্যে, মানে 2 মাসের মধ্যে। কি হলো স্যার, কিছু করেছেন? কই আছে? আচ্ছা, প্রত্যেকে জানান যে দেখা যাচ্ছে এবার স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। স্যার, ক্লাসের টাইম কি ফিক্স করা আছে? চলুন নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, যে ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতার মানদণ্ড সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? অপশান এতে বলছে তাকে ভারতের নাগরিক হতে হবে, অপশান বিতে বলছে তার বয়স 35 ইয়ার হতে হবে, তিনি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা কোনো অধস্তন স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কোনো লাভজনক পদে থাকতে পারবেন না, তিনি লোকসভার সদস্য হিসেবে নির্বাচনের জন্য যোগ্য হবেন। চলুন, ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতার মানদণ্ড সম্পর্কে কোনটা সঠিক নয় বলেছে? সঠিক নয় কোনটা? স্যার, ডি অপশন। তাহলে সঠিক নয় একটু দেখুন, বলছে যে তাকে ভারতের নাগরিক হতে হবে, এটা কি ভুল? এটা তো ভুল নয়। ঠিক স্যার, ডি হবে অপশন, তিনি লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত স্যার, হবে। ডি হবে কেন কি, তাকে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। হ্যাঁ, তো তাকে ভারতের নাগরিক হতে হবে, এটা তো সত্য একদম। তার বয়স 35 বছর হতে হবে, এটাও সত্য। আর তাকে কোনো রকম কোনো লাভজনক পদে থাকা যাবে না, এটাও সত্য। লাভজনক পদে থাকলে হবে, সঠিক জায়গায় থাকতে হবে, চাকরি টাকরি করা যাবে না, তাহলেই হবে। পরে বলছে তিনি লোকসভার সদস্য হিসাবে নির্বাচনের জন্য যোগ্য হবেন। লোকসভা তো নয়, এটাই তো ভুল বললো। লোকসভা তো নয়, রাজ্যসভার সদস্য হিসেবে, মানে রাজ্যসভার সদস্য হওয়ার যোগ্যতা তার থাকতে হবে, লোকসভার নয়, রাজ্যসভা।
তাহলে আনসার করবেন অপশন ডি, এটা ভুল। আনসার কি করবেন? আনসার করবেন অপশন ডি। চলুন নেক্সট। ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব আনা যেতে পারে। ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের প্রস্তাব আনা যেতে পারে শুধুমাত্র লোকসভাতে, শুধুমাত্র রাজ্যসভাতে, সংসদের দুই কক্ষের যে কোনো একটিতে, ভারতের অর্ধেক বিধানসভার সঙ্গে একমত সংসদের সদস্যদের, সংসদের উভয় কক্ষে। তাহলে আমি যে উপরাষ্ট্রপতিকে অপসারণ করব, মানে উপরাষ্ট্রপতি আমার দরকার নেই, ও কাজ করতে পারছে না, তাহলে এই প্রস্তাব আমি কোথায় আনবো? আমি কোথায় আনতে পারবো? শুধু লোকসভাতে আনতে পারবো নাকি শুধু রাজ্যসভাতে, সংসদের দুই কক্ষের যে কোনো একটিতে, নাকি বলছে যে ভারতের অর্ধেক রাজ্য বিধানসভার সঙ্গে, মানে আমাদের ভারতবর্ষের যে বিধানসভাগুলো রয়েছে 28টা রাজ্যে, তার অর্ধেক বিধানসভার সঙ্গে একমত সংসদের উভয় কক্ষ। একমত মানে একটি সংসদের উভয় কক্ষ। চলুন অপশন ডিটাকে বাদ দিয়ে দিন, কেমনই লাগছে। অপশন ডি হবে না এমনিতে উত্তর। চলুন আনসার করুন প্রত্যেকে। সংসদের দুই কক্ষের যে কোনো একটি। স্যার অপশন বি হবে, শুধুমাত্র রাজ্যসভা। হ্যাঁ, এখানে আনসার করবেন শুধুমাত্র অপশন বি, শুধুমাত্র রাজ্যসভা। কারণ রাজ্যসভার চেয়ারম্যান মানে ভাইস প্রেসিডেন্ট থাকে, তো ওই কারণে রাজ্যসভার ক্ষমতাটা বেশি নিয়ম অপসারণ করার ক্ষেত্রে। হ্যাঁ, ওই তো স্যার তো বলেই দিলেন, তাহলে কোনো সমস্যা নেই। কি 10 মিনিটের মধ্যে শেষ দেখাচ্ছে স্যার? ক্লাস 10 মিনিটের মধ্যে শেষ, এমন কিছু আপডেট দিচ্ছে? ক্লাসটা কি টাইম নির্ধারিত করা আছে স্যার ক্লাসটা? না, সেরকম তো নেই। চলুন, আর সময়ও লাগবে না বেশি। চলুন, ভারতের উপরাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন, কাদের দ্বারা? এসএসসি জেই এক্সাম 10/10/2023 থার্ড শিফটে এসেছে। স্যার বি হবে, সংসদের উভয় কক্ষের সদস্য দ্বারা। চলুন প্রত্যেকে কমেন্টে একটু জানাবেন, আনসারগুলো একটু কমেন্টে জানাবেন। আপনিও করুন এবং অপরকেও করার সুযোগ করে দিন। আনসার করবেন বি, সংসদের উভয় কক্ষের সদস্যরা। নেক্সট প্রশ্ন, পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানকে? পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যানকে? ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট। তো এখানে একটা ব্যাপার আর কি, ঠিক আছে, আমাদের যদি কোনো একটা উত্তর জানা থাকে না, মানে সঠিক উত্তর যদি জানা থাকে আর কি, তো দেখবেন খুব তাড়াতাড়ি, মানে তখন কিন্তু আর মুখটাকে আটকে রাখা যায় না, ঠিক বেরোবেই। মানে অ্যাসে আমরাও তো লার্নার, তাই না? তো আমরাও যখন পড়েছি আর কি, ঠিক আছে, বা যখন টিউশন যেতাম, স্কুলে যেতাম, এমনিতেই পড়াশোনা পারতাম না, তারপরেও যদি কোনো দিন একটা পারতাম, ঠিক আছে, এবার স্যার ওটা জিজ্ঞাসা করেছে, স্যার বলছে হাত তুলতে, হাত তুলবো স্যার, এইটা হয়েছে, তখন জানি, ঠিক আছে, আর না জানলে লুকোতাম আর কি পিছনে, এই বাবু তুই সামনে আই। চলুন, এখানে ভাইস প্রেসিডেন্ট, তো কোনো প্রশ্নের উত্তর জানা থাকলে মুখকে মানে আটকে রাখা আর কি কঠিন হয়ে যায় খুব। তো ভাইস প্রেসিডেন্ট হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? সর্বপল্লী রাধাকৃষ্ণন। সর্বপল্লী রাধাকৃষ্ণন। ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। চলো নেক্সট, ভারতের তৃতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন? এই নিন, এবার তো তার জন্যই ফর্দ লাগবে। ভারতের তৃতীয় একদম, তাহলে আনসার করবেন অপশন ডি, ভিভি গিরি। তো নেক্সট প্রশ্ন, পরপর দুবার ভারতের রাষ্ট্রপতি পদে কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন।
ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কই গেল? নেক্সট প্রশ্ন, নিচের মধ্যে কে কখনো ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন না? নিচের মধ্যে কে কখনো ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন না? হুম, এ হবে, বাহ, তার আনসার করবেন গুলজারিলাল নন্দ। তো এই ছিল আজকের ক্লাস আপনাদের আর্টিকেল 70 এবং 71। আজকের ক্লাসে আমরা আলোচনা করছি না, পরবর্তী দিন আমরা আর্টিকেল 70 এবং 71 দিয়ে শুরু করব। ক্লাসটা বলেছিলাম 40 থেকে 50 মিনিটের মধ্যে হবে, হয়েছেও তাই 40 থেকে 50 মিনিট, কেননা আজকে ক্লাস নেওয়ার কোনো কথা ছিল না, কিন্তু তারপরেও ক্লাস না নিলেই নয়, ক্লাসটা একটা নেওয়া লাগে। তো চলুন আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখলাম। একটা খুবই সংক্ষিপ্ত টপিক ছিল, শুধুমাত্র উপরাষ্ট্রপতি নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। রাষ্ট্রপতি আমরা এর আগের দিন আলোচনা করেছিলাম। আর রাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি মানে তুলনামূলক সেই একই জিনিস, শুধু বেসিক একটু একটু ডিফারেন্স রয়েছে, সেগুলো আমরা দেখলাম। এবং প্রিভিয়াস ইয়ারে যে এমসিকিউগুলো এসেছিলো সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করি ক্লিয়ারটা, যতটুকু আমাদের আজকের ক্লাসে আলোচনা হলো প্রত্যেকের ক্লিয়ার হয়েছে, কারো কোনো রকম কোনো সমস্যা নেই। বলুন স্যার 12 নম্বরটা একটু রিপিট করেন তো, 12 নম্বরটা। 12 নম্বরে কি বলছিল? ভারতের তৃতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন? তৃতীয় কে ছিলেন? স্যার 11টা দেখেন, মানে দুবার রাষ্ট্রপতি যে পরপর দুবার উপরাষ্ট্রপতি হয়েছিলেন, কোশ্চেনটা ওটা, এটা না স্যার। স্পেলিংটা একটু ভুল আছে আর কি, একটা মধ্যে। মানে কোশ্চেনটা এরকম ছিল। আচ্ছা 11 প্রশ্ন, কোন প্রশ্নটা বলছেন, কত নম্বর বলুন? স্যার 10 নম্বর কোশ্চেনটা হতে পারে, মানে ওখানে কোশ্চেনটা ছিল যে ভারতের কে প্রথম দুইবার উপরাষ্ট্রপতি হয়েছিলেন পরপর। ওটা 12 নম্বর প্রশ্ন ছিল তো, যে এই সরি কই ছিল, এই যে এটা পরপর দুইবার ভারতের উপরাষ্ট্রপতি পদে কে ছিলেন? হ্যাঁ, ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এখানে সর্বপল্লীটা লেখা নেই, শুধু রাধাকৃষ্ণনটা লেখা রয়েছে। ইনি তো পরপর দুইবার ছিলেন, 1952 থেকে 1962।